চেষ্টা করব যে কবর নিয়ে যদি কোনো আইন থাকে, আপনারা যদি জানেন যে আপু কবর নিয়ে কোনো আইন আছে, তাহলে আমি ওই আইনের পথে হাঁটার চেষ্টা করব। আর যদি না থাকে, এখন ওনাদেরকে রিকোয়েস্ট করব যে ওই কবরের জায়গাটা লিস্ট যেন আমি রাখতে পারি। আমার ভাই অনেক কান্না করে ভাই, বা ওই দিনও কান্না করতেছে যে আসলেই কি আমার বাবার কবরটা বিক্রি করে দিছে। ওরে আসলে আমি বুঝাইতে পারি না যে কি করব আসলে, কারণ টাকার কাছে না ভাই সবকিছু হেরে যায়। আমি চাকরি করি, চাকরি করে ওর দুজনের পড়ালেখা সবকিছু করাইতে হয়। আর এখন আমার এত বেশি ইনকাম না যে আমি আসলে চাইলেই সবকিছু করতে পারবো। আমি বললাম না, আমি এতদিন হয়েছে আমি একটা মামলা দাঁড়া করাইতে পারি নাই। আমার সাথে এত অত্যাচার হইতেছে, আমি কিচ্ছু করতে পারি নাই শুধুমাত্র টাকার জন্য। হ্যাঁ, সেই জায়গাটাও বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, সেখানে কি কবরই থাকবে, অন্য লোকেরও কবর হবে, নাকি সেই কবরের হ্যাঁ, জায়গায় বাড়ি? আমাদের জন্যই কবরের জায়গাটা রাখা হয়েছিল, যে পারিবারিক কবরস্থান, ওখানে সবার কবর হবে আমাদের। কিন্তু এখন তো আপনার এই বাবার জায়গাটা বিক্রি হয়ে গেছে, যেখানে কবর আছে আপনার হ্যাঁ, বাবার, সেটা কি কবরের স্থান হিসেবে থাকবে, নাকি যেখানে বহুতল ভবন বা বাড়ি ঘর হয়ে এখন যাবে? ওনারাই জানে বিক্রি করছে যেহেতু, ওনারা কি ওই কবরের জায়গাটা রাখবে? মনে হয় না তো রাখবে। তারপরেও আমি আমার পক্ষ থেকে আমি ভাই চেষ্টা করে হয়েছে মার কাছে যখনই আমরা কথা বলতে যাই, যখনই আমি শুনছি যে এই জমিটা বিক্রি করবে, তখনই আমি মার কাছে গেছিলাম যে মা, যা হয়েছে হয়েছে, বাদ দেন, যেভাবে আছে ওইভাবে থাকেন, আমরা তো কোনো ডিস্টার্ব করতেছি না আপনাকে। আপনিও আপনি আপনার মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি। তো এই জায়গা জমি বিক্রি করার দরকার নাই, কিছুদিন থাকেন। আমার বাবা তো আপনার অনেক ভালোবাসছে, আমি একটু দেখি ছেলেটা আপনাকে কত ভালোবাসে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। উনি ডিরেক্ট বলে আমাদের মতো সন্তান তার দরকার নাই, আমাদের সাথে কথা বলার তার দরকার নাই, তার কোনো কিছুর অভাব নাই। অভাব তো আমাদের ভাই।